রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ধন্যবাদ যারা আসতে পারছেন এবং যারা রেকর্ডেড আম অডিওটা শুনবেন। মাইলস্টোনস জার্নালে এটা পাবলিশ হবে। হোসেন ভাইকে ধন্যবাদ মডারেটর হিসেবে আসার জন্যে। তারেক ভাই বারিকে ধন্যবাদ আজকের এই পার্টিসিপেশন করার জন্যে। আমার আসলে ডিপলি কোনো ফিলোসফিক্যাল অ্যা সেরকম কোনো পয়েন্টস নাই। তারেক ভাইয়ের আম যেই জিনিওলজি উনি হাজির করছেন রাজাকার নামার মাধ্যমে সেটা খুবই ইম্পোর্টেন্ট এবং আ একটা ইন্টারভেনশন বলা যায়। আ এখন যেই বাইনারিটা বাংলাদেশের ছাত্র জনতা ভাঙতে পারছেন, মুক্তিযুদ্ধ বনাম রাজাকারের একটা বাইনারি, সেইটা খুবই ইম্পোর্টেন্ট একটা ইভেন্ট। আম অনেক আলোচনা আমি দেখতে পাচ্ছি যারা এক্সপার্ট এবং সোশ্যাল মিডিয়াতে বারবার আসতেছেন, তাদের মধ্যে একটা কনভারসেশন হলো এটা কি রেভোলিউশন হইছে নাকি এটা গণঅভ্যুত্থান ইত্যাদি, ইত্যাদি। তো আমি মনে করি obviously একটা গণঅভ্যুত্থান হইছে। অ্যাম রেভোলিউশন হইতে হলে যেই particular conditions এবং যেই জায়গায় একটা আম পাবলিকের যাইতে হবে সেই জায়গায় এখনো আসা হয় নাই। এখনো এটা অবজার্ভ করার সময়। অ্যাম কিন্তু এই সময়টা আসলেই খুবই ইম্পোর্টেন্ট কারণ হাসিনার রেজিম যে চলে যাবে এরকমভাবে এটা আমি ইমাজিন করতে পারি নাই। একটা পার্টিকুলার সময়ে। কারণ যেহেতু আমি ওয়ার অন টেরর উপরে রিসার্চ করি এবং শাপলা যে ম্যাসাকারটা হয়েছিল সেটা নিয়ে আমি কাজ করি। আমি কখনো ইমাজিন করতে পারিনি যে এটা কনস্টিটিউশনালি একটা বাকশালতন্ত্র বাংলাদেশে হাজির ছিল। আম এখন ১৫ বছরেরও বেশি। সেইটা যে এরকমভাবে চলে যাবে এবং বাংলাদেশের পাবলিক যে আ স্টুডেন্ট লেড একটা পাবলিক মুভমেন্ট এরকমভাবে জিনিসটাকে রিভিল করবে এবং ডেমনস্ট্রেট করবে যে হাসিনাকে তাড়ানো যায়, সেইটা আসলে আমি কখনো ভাবি নাই যে সম্ভব ছিল। আম তো এখন whether এই মোমেন্টটা revolutionary হবে কি না সেগুলা আসলে অনেকটাই philosophical প্রশ্ন। কিন্তু কিছু, কিছু জিনিস যেগুলি আমার জন্য খুবই ইম্পোর্টেন্ট বুঝা সেটা হলো গিয়া যেমন বৈষম্য বিরোধী বা যেখানে ইনক্লুশন থাকা হবে, ইকুয়ালিটি থাকবে। তো একটা লিবারাল অর্ডারে, নিও লিবারাল অর্ডারে যখন ইনক্লুশন থাকে সেটা নিয়ে হারবার্ট মার্কুজের মন্তব্য ছিল রিপ্রেসিভ টলারেন্স নামে। সো টলারেন্সও এক ধরনের রিপ্রেসিভ হইতে পারে। তো এমন কোন টলারেন্স যেই টলারেন্সে আমার যদি এখন ধরেন আম বাকশালপন্থীদের টলারেট করতে হয়, তাহলে তো এটা একটা বেসিক্যালি কাউন্টার রেভলিউশনারি টলারেন্স। তাই না? এখন বাকশালপন্থীরা চাচ্ছে যে শাপলার মতো ম্যাসাকার করে দেওয়া, তাওহিদি জনতাকে হুজুরদের আইসা খুন করা। একটা স্টেট বানানো যেখানে জুডিশিয়াল কিলিং করা যায় পার্টিকুলার ইসলামিস্ট নামের ফোর্সদেরকে। তো সেটাতে টলারেন্স করার কিছু নাই। সেখানে তো আমাদের টলারেশন এর সো সবসময় যখন একটা বিপ্লব হয় এটার মধ্যে একটা পার্টিজান একটা পাওয়ার পলিটিক্যাল একটা এজেন্ডা থাকে এবং এটা খুবই ইম্পোর্টেন্ট একটা এজেন্ডা। সো আমার যদি একটা ইউনিভার্সাল স্টেট না থাকে, তখন যে পাওয়ার পলিটিক্সটা হবে একটা কাউন্টার রেভলিউশনারি সময়ে তখন ইকুয়ালিটির নামে অনেক কিছু হাজির থাকতে পারে। যেমন ধরেন আম আমরা ২ রকমের একটা টেনডেন্সি আমি লক্ষ্য করছি। আমার ভুল থাকতে পারে। ধরায় দিবেন যদি ভুল থাকে। এটা একটা অবজারভেশন। খুব বেসিক একটা অবজারভেশন। একটা হলো গিয়ে সিভিল সোসাইটি থেকে ইমিডিয়েটলি যখন হাসিনা চলে গেল, -2 যে একটা ফর্মুলা হাজির করছিল ১/১১ র সময়, সেই ফর্মুলাটা আবার ফেরত আসছে। এখন সবাই কিছু হইলেই ও শুধু হাসিনা না, বিএনপি জামাতেরও আমরা চাই না। সবাইকেই চলে যেতে হবে। এরকম একটা টেনডেন্সি সিভিল সোসাইটির মধ্যে হাজির হইছে। এটা হলো গিয়ে appearance of a political feeling কিন্তু আসলে এটা একটা বিশাল একটা ইম্পোর্টেন্ট পলিটিক্যাল ইন্টারভেনশন যেখানে একটা ফ্যাসিবাদী বাকশাল এবং আ রাজতান্ত্রিক যে রাজনীতি গত ১৫-১৭ বছর ধরে হাজির ছিল, সেটাকে কম্পেয়ার করা হচ্ছে এর আগের কতগুলো রেজিমের সাথে। Simply because of some basic contingency
অ্যাপিয়ারেন্সেস, যেমন ধরেন করাপশন অথবা এটা সেটা। কিন্তু হাসিনা সরকার তো কনস্টিটিউশনালি ফ্যাসিস্ট, এটা তো কনস্টিটিউশনালি একটা বাঙালি জাতিবাদকে হাজির করে এটাকে কংক্রিট করতে চেষ্টা করা হয়েছে, এবং এনিমি আইডেন্টিফাই করা হয়েছে একটা থিওলজিক্যাল টার্মে, যে ইসলামিক যে কোনো রাজনীতি এনিমি অফ দ্য স্টেট। তো সেইটার সাথে কিভাবে আমরা অন্য যে কোনো রেজিমের কম্পেয়ার করতে পারি? বাংলাদেশে দুইবারই এই ধরনের কনস্টিটিউশনাল ফ্যাসিজম হাজির হয়েছে, একবার হলো গিয়ে আহ, প্রথম বাকশালের সময়, আর একটা হলো গিয়ে এই দ্বিতীয় বাকশালের সময়। তো এটার সঙ্গে অন্য কোনো রেজিমের কম্পারিজম খুবই একটা ভয়ানক এক ধরনের টেন্ডেন্সি। তো সিভিল সোসাইটির যে -2 ফর্মুলা, ইট ইজ ভেরি মাচ আ ফর্ম অফ অবফিউস্কেশন। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে হাসিনার পোলা সজীব ওয়াজেদ জয়, সে আইসা অনেকটা +2 ফর্মুলা করতে চেষ্টা করতেছে, যেটা হলো গিয়া যে একটা পলিটিক্যাল ক্লাস ইমিডিয়েটলি বলতেছে যে এইসব রেজিম টেজিম জানি না, আমি খুবই খুশি যে খালেদা জিয়া এরকম বলছে যে পলিটিক্স অফ রিভেঞ্জ দরকার নেই, এটা খুব ভালো কথা বলছে। তা আমরা আওয়ামী লীগ যখনই চান্স পাবে, আবার যখন ইলেকটোরাল স্ট্যাবিলিটি আইসা করবে, আওয়ামী লীগ আসার সাথে সাথে আবার রাজনীতিতে জয়েন করবে। এটা হলো এক ধরনের +2 টেন্ডেন্সি, which is also the same. The idea হলো গিয়ে বাকশাল তন্ত্রের যে কনস্টিটিউশনাল প্যারাডাইম, সেইটা রাখা হবে, আবার এক ধরনের স্ট্যাবিলিটি তৈরি হবে, কিছু কিছু কন্ডিশনস মিট করা হবে, যাতে ওই নিও লিবারাল রেজিমে আইসাই আবার সেম একটা পলিটিক্যাল ফরমেশন হবে। সো বোথ দ্য -2 and +2 is not taking care of the fundamental question of politics বাংলাদেশে, সেটা হলো দ্য কোয়েশ্চেন অফ ইসলাম। ইসলামের জায়গা বাংলাদেশের রাষ্ট্রে কোথায়, এই জায়গাটা কি? এখন -2 করি আর +2 করি, ইসলামকে কেন, যখন রাজনৈতিক একটা সাবজেক্টিভিটি আকারে যখন আসবে, ইসলামকে কেন আমরা এনিমি হিসাবে দেখব? দিস ইজ দ্য রিয়েল কোয়েশ্চেন অফ পলিটিক্স বাংলাদেশে এখন। এই তুমি কে আমি কে রাজাকার, এই নামটা, এই যে অ্যান্টি পাকিস্তানি ফিলিং থেকে একটা এই প্রাইম মিনিস্টার, আউস্টেড প্রাইম মিনিস্টার, এখন উনি যখন রাজাকারের বাচ্চা বলে গালি দিল, একটা অ্যান্টি পাকিস্তানি ফিলিং, উনি মনে করছে এটা বললেই কাজ হয়ে যাবে। জিনিসটা কাজ হয় নাই। সে এই অ্যান্টি পাকিস্তানিজমকে এক ধরনের ক্রিটিক আকারে ছাত্ররা আইসা পড়ছে, রাস্তায় নেমে পড়ছে। এবং সে তার স্বৈরাচার বলছে না কি বলছে, সেটা ইস্যু না, কিন্তু মানুষ বুঝতে পারতেছে যে অ্যান্টি পাকিস্তানি সেন্টিমেন্ট স্টেটের জায়গা থেকে একটা গালি, সিভিল সোসাইটির জায়গা থেকে এটা একটা গালি। এবং এই গালিটা আগে ইউটিলিটেরিয়ান একটা পলিটিক্যাল ইউটিলিটি ছিল, এবং এই পলিটিক্যাল ইউটিলিটিটা এখন নাই, এটা এক্সস্টেড। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট মোমেন্ট বোঝার জন্য, যে বেসিক্যালি অ্যান্টি ইসলামিজমকে ইজিলি নাড়ানো যাচ্ছে না। সো অ্যাট দ্য রেলম অফ অ্যাপিয়ারেন্স, জিনিসটা আমরা মানুষের মধ্যে একটা ফিলিং এসে পড়ছে যে এটা খুবই একটা শ্যালো ওয়ে টু ডু পলিটিক্যাল ইন্টারভেনশন। কিন্তু ফান্ডামেন্টালি, এসেনশিয়ালি, দ্য কনস্টিটিউশন ইজ স্টিল ফাউন্ডেশনালি অ্যান্টি ইসলামিস্ট। সেই জিনিসটা যতদিন না পর্যন্ত ফিক্স করা যাবে, is this will continue to be a non-revolution. কাউন্টার রেভলিউশন বলার এখন দরকার নেই, ইট উইল বি আ নন রেভলিউশনারি মোমেন্ট, যেখানে একটা গণ অভ্যুত্থান হয়েছে, একটা মিরাকুলাস ইভেন্ট হয়েছে যে হাসিনা গেছে, বাট উই স্টিল ডোন্ট নো হাউ টু ডিল উইথ দ্য ইসলাম কোয়েশ্চেন। এই ইসলাম কোয়েশ্চেনকে ডিল করার জন্য কয়েকটা সলিউশন হাজির হয়েছে ইন্টারনেটে, ইন্টারনেটের যেই ব্লগোস্ফিয়ার বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। এবং দ্য ডমিনেন্ট ভিউ হলো একটা সিটিজেন স্টেট করতে হবে, এবং সিটিজেন স্টেটটা যদি সাম্য মানবিক মর্যাদা হয়, ইনসাফ হয়, তাইলে বেসিক্যালি ইসলাম কোয়েশ্চেন ডিল করা হয়ে যাবে। এটা খুবই একটা ড্রিমি এবং উইয়ার্ড একটা আইডিয়ালিজম। রিয়েল প্রশ্ন হলো গিয়ে যে পলিটিসাইজ ইসলাম যখন আসবে, সেটাকে যদি আপনার বারবার আমরা জাতিবাদ বলি, এবং সেটাকে যদি সিমিলার করে ফেলাই যে বাঙালি জাতীয়তাবাদ, যেটা একটা রেশিয়াল পলিটিক্স, সেটার সঙ্গে মিলায় ফেলাই, তাহলে বেসিক্যালি আমরা ইসলাম বুঝতে চাই না, ইসলামিক রাজনীতি বুঝতে চাই না। এবং ইসলামের যে বিশাল ভূমিকা ছিল, এই 2024 সাল হইতে পারতো নট 1971, 1947, ইন দ্য সেন্স দ্যাট কংক্রিটলি বলি, বাংলাদেশে একটা হিন্দু ডমিনেটেড, একটা হিন্দুত্বা ডমিনেটেড একটা ইন্টেলিজেন্স কমিউনিটি সিকিউরিটি অ্যাপারেটাস আমাদের দখল করছিল, এবং সেই সেই দখলদারের এগেনস্টেই আমরা আমরা দাঁড়ায় গেছি, ওয়েদার এটা আমরা রিয়েলাইজ করি বা রিয়েলাইজ না করি। এবং সেই
সেম পলিটিক্স ওয়াজ ইন 47 ফান্ডামেন্টালি এসেনশিয়ালি, যে হিন্দু ল্যান্ডলর্ডস এবং যেই যেই ধারণাগুলা, যে কাস্ট সিস্টেম পুরা সাউথ এশিয়ার মুসলিম কমিউনিটির মধ্যে যেইভাবে অপ্রেস করে রাখছিল, সেইটার এগেনস্ট একটা পাকিস্তান মুভমেন্ট এজ এ কনসেপ্ট আকারে হাজির হয়েছিল। সেখানে আমাদের পুরা পপুলেশন ইনভলভ ছিল, পার্টিকুলারলি আমাদের পেজেন্ট্রি ইনভলভ ছিল, আলেম সমাজ ইনভলভ ছিল। সেটাকে ডিনাই করার কিচ্ছু নাই। তো 2024 সাল সেরকম একটা একটা অদ্ভুত এবং ইম্পর্ট্যান্ট এবং মিরাকুলাস একটা ইভেন্ট। সেই ইভেন্টটা আমরা কেন 1947-কে ভুলে যাব? আমরা বারবার কেন নিজেদেরকে ফেটিসাইজ করে 71-এ সীমাবদ্ধ রাখবো? সেই 71-এ সীমাবদ্ধ রাখলেই আমরা এই +2 আর -2 রাজনীতি করতে থাকবো সারা জীবন, এবং ইসলাম কোয়েশ্চেনটাকে আমাদের ডিল করা হবে না। এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং জরুরি ব্যাপার। ওয়ার অন টেররের যে লজিক, সেই লজিকে যে জঙ্গিবাদ এবং সন্ত্রাসী, টেররিস্ট, এই ফিগারগুলোকে যে ইমাজিন করা হয়, সেই ফিগারগুলোকে আবার রিপ্লে করা হচ্ছে। আমরা যখন সজীব ওয়াজেদ জয়ের ডিসকোর্সটা শুনি, তার যে আলাপ আলোচনা শুনি, কমপ্লিটলি ইনকোহেরেন্ট একটা লোক, এবং এই ইনকোহেরেন্ট লোকের যে বক্তব্য, সেখানে বারবার সে র এর কমেন্ট করতেছে। যেভাবে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স যেভাবে চিন্তা করে, বাংলাদেশে সবকিছু একটা কতগুলা জঙ্গি এসে সবকিছু অর্গানাইজ করতেছে, সেইভাবে সে কথা বলে যেতেছে। একটা বেসিক্যালি প্রপাগান্ডা, একটা মাউথ পিস। এর মাউথ পিসরা কি বলে সেগুলি আমাদের ডিটেক্ট করতে হবে, আমাদের বুঝতে হবে। এবং সিমিলারলি যারা বাংলাদেশের রাজনীতিতে একটা ইম্পর্টেন্ট ভূমিকা রাখবে অপোজিশন আকারে, তাদেরও বুঝতে হবে যে তাদের যখন রাজনীতি করতে হবে, দে হ্যাভ টু ডিল উইথ দ্য ইসলাম কোয়েশ্চেন। এইটাকে যতদিন আমরা ঢাকা দিতে থাকবো, ততদিন আমরা একটা ফেক স্টেটের আলোচনা করব। স্টেট জিনিসটা আসলে কি, এটা আমাদের বোঝা দরকার। বিকজ দ্য স্টেট এমন একটা জিনিস যেখানে যেমন হেগেল একজন ফিলোসফার, ওনার একটা স্টেটের থিওরি আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা হলো স্পিরিট। যখন একটা সামগ্রিক একটা স্পিরিট যখন নিজের ব্যাপারে কনসিয়াস হয়ে যায় এবং নিজেকে এক্সপ্রেস করতে পারে, সে সেটা নিজের ফ্যামিলির মধ্যে এক্সপ্রেস করে না। ফ্যামিলিতে যখন এক্সপ্রেস করে, ওইটা একটা ফিলিং অথবা সেন্টিমেন্টের মধ্যে থাকে। সে যখন সিভিল সোসাইটিতে সেটা এক্সপ্রেস করতে চায়, সেটা একটা ইনস্ট্রুমেন্টাল, সেলফ ইন্টারেস্টেড, কতগুলো ইন্ডিভিজুয়াল একটা ইনস্ট্রুমেন্টাল জায়গায় থাকে। কিন্তু একটা স্টেটে একটা এন্টায়ার একটা স্পিরিটের এবং রিজনের একটা কনসিয়াস অ্যাকচুয়ালাইজেশন হয়। So এই স্পিরিটের মধ্যে 1947 আছে, এই স্পিরিটের মধ্যে শাপলা আছে, শাপলার মধ্যে আলেম সমাজ যখন দাঁড়ায় গেল প্রফেটিক লাভ এর জায়গা থেকে, যে আমাদের যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, ওনাকে ডিসরেসপেক্ট করা যাবে না, এটা অ্যালাউড না। একটা স্টেট কখন এটা অ্যালাউ করতে পারে না। এটা একটা স্পিরিট। এই স্পিরিটটাকে আমরা কিভাবে ভুলে যেতে পারি? শাপলার যেই যেই স্যাক্রিফাইস, সেই স্যাক্রিফাইস ছাড়া কখনো 2024 হইতে পারতো না। আজকের যে ছাত্র আন্দোলন যারা করছেন, তাদের এই জিনিসটা মনে রাখা উচিত যে আমাদের যেই ভাই ব্রাদাররা আছেন, যারা ইসলামিক একটা জায়গা থেকে আসছেন, তাওহিদি জায়গা থেকে আসছেন, যারা মাদ্রাসা থেকে আসছেন, যারা কাউমি মাদ্রাসা থেকে আসছেন, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিগনিটিকে প্রোটেক্ট করতে আসছেন, তাদের একটা পার্টিকুলার তারা স্পিরিট বহন করেন। এবং এটা বাংলাদেশের মানুষের, আমাদের যেই মানুষেরই এই স্পিরিট, এটা ইস্ট পাকিস্তানের মানুষেরও সেই স্পিরিটটাই ছিল। সো ইট ইজ ভেরি ভেরি কি এবং ক্রুশাল, একটা সেন্ট্রাল পয়েন্ট। এখন আমরা কি ধরনের স্টেট, এবং এই স্টেটটা কোন স্পিরিটকে রিপ্রেজেন্ট করবে। এটা কোনো ইনস্ট্রুমেন্টাল স্টেট না, এটা একটা কনসিয়াসনেসের একটা আবির্ভাব, একটা ইমার্জেন্স। এবং সেই জিনিসটা যদি আমরা ধরতে না পারি, বাংলাদেশে ওয়ার অন টেরর কখনো শেষ হবে না, এবং ইন্ডিয়ান ইন্টারভেনশন কখনো শেষ হবে না। এবং যেই ফিলোসফাররা বাংলাদেশে যারা ভাবুক আছেন, যারাই যে কোনো ইসলামের নামে কিছু করলেই, যে সেটা যদি সাম্য মানবিক মর্যাদার ভাষা না হয়, সেটাকে যখন জাতিবাদ বলেন, তারা বারবার অ্যাকচুয়ালি 72 এবং 71 এবং হাসিনা সরকার যেই জিনিসটা করে, ওইটাকেই অন্যভাবে তারা খাওয়াইতে চেতেছে। এবং দ্যাট ইজ ডিপলি প্রবলেম্যাটিক এবং ফোবিক অ্যাবাউট ইসলাম। ইসলাম একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এই প্রশ্নকে আসলেই আমরা বাদ দিলে আমাদের কোনো ফিউচার থাকবে না। এবং এই কারণেই আমি এই এই জায়গায় আবার ফিরত যেতে চাই, যে রাজাকার নামা যেই জিনিসটা, এই নামের যে অ্যানালিসিস, সেই অ্যানালিসিসে এই নানান ধারণাগুলা আমাদের বারবার হিস্টোরিক্যালি রিভিল হচ্ছে, এবং আমাদের এই জিনিসটা নিয়ে আসলেই মোকাবেলা করা দরকার। আমি এই জায়গায় থাকি, এবং অন্যান্য আলোচনাগুলা
আসলে আমার মনে হয় প্রশ্ন উত্তর এবং হয়তো একটা কনভারসেশন স্টাইল এর একটা আলোচনায় আমি আরো বলতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।